বন্ধুরা, আপনাদের স্বাগত। কল্পনা করুন একটি শান্ত সকাল। স্কুলের ক্লাসরুমে হঠাৎ উত্তেজনার ঝড়। একজন শিক্ষিকার হাত কাঁপছে, মুখ ফ্যাকাশে, যেন অজানা আতঙ্ক তাকে গ্রাস করেছে। পুরো ক্লাসে পিনপতন নীরবতা। একটি 12 বছরের ছেলের স্কুল ব্যাগ থেকে এমন কিছু বেরিয়েছে যা কারো কল্পনার বাইরে। প্রিন্সিপালের ফোন, পুলিশের আগমন, বাবা মায়ের ছুটে আসা। একের পর এক ঘটনা ঘটে চলেছে, কিন্তু যা ঘটল তা কেউ স্বপ্নেও ভাবেনি। এই গল্পে রয়েছে ভয়, সাহস, বন্ধুত্ব এবং সত্যের জয়। চলুন ডুবে যাই এই রোমাঞ্চকর গল্পের গভীরে, যেখানে একটি ছোট্ট ব্যাগ জীবন বদলে দেয়। সকাল ৮টার সময় ছিল। দিনাজপুরের আল হিকমা ইসলামিক স্কুলে সপ্তম শ্রেণীর গণিতের ক্লাস চলছিল। ফাতিমা ম্যাডাম, যিনি গত ১৫ বছর ধরে পড়াচ্ছেন, আজ কিছুটা অস্থির লাগছিলেন। তার চোখে এক অজানা উৎকণ্ঠা ঝিলিক দিচ্ছিল। বাচ্চারা, আজ আমরা গণিতের সমস্যা সমাধান করব। তোমাদের বই আর খাতা বের করো, ফাতিমা ম্যাডাম বললেন। ক্লাসে ৪৫ জন ছাত্র ছিল। সবাই তাদের জিনিসপত্র বের করতে শুরু করল। কিন্তু ইয়াসিন, সেই ১২ বছরের ছেলে যে সবসময় ক্লাসে শান্ত থাকত, আজ তার আচরণ কিছুটা অদ্ভুত ছিল। সে বারবার তার ব্যাগের দিকে তাকাচ্ছিল, যেন কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে। ম্যাডাম লক্ষ্য করলেন। ইয়াসিন, কি ব্যাপার, বই বের করছ না কেন? ইয়াসিনের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ম্যাডাম, আমি সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কণ্ঠ আটকে যাচ্ছিল। তাড়াতাড়ি করো ইয়াসিন, সবাই অপেক্ষা করছে, ম্যাডাম বললেন। ইয়াসিন ধীরে ধীরে তার স্কুল ব্যাগ খুলল। তার হাত কাঁপছিল। প্রথমে কিছু সাধারণ জিনিস বের হল, বই, খাতা, পেন্সিল বক্স। কিন্তু তারপর সে ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে কিছু খুঁজতে লাগল। হঠাৎ তার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল, যেন রক্ত শুকিয়ে গেছে। কি হলো ইয়াসিন, কি হারিয়েছে? ম্যাডাম জিজ্ঞাসা করলেন। ইয়াসিন ব্যাগ উল্টে ঝাঁকাল। বই, খাতা সব ছড়িয়ে পড়ল। কিন্তু যে জিনিসটা সে চাইছিল তা পেল না। ম্যাডাম, ইয়াসিনের কণ্ঠ নিভে গেল। কি ইয়াসিন, পরিষ্কার করে বলো, ম্যাডাম বললেন। ম্যাডাম, আমার গণিতের বই, ইয়াসিন থেমে গেল। ম্যাডাম বিরক্ত হলেন। যদি বই না থাকে তাহলে কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করে নাও। এত ছোট বিষয় নিয়ে এতটা অস্থির কেন হচ্ছ? কিন্তু ইয়াসিনের ভয় অন্য কিছু ছিল। সে জানত তার বই কোথায় আছে। আর সে এটাও জানত যে যদি সে কথা ফাঁস হয়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ইয়াসিন, ঠিক আছে, আজকের জন্য আলীর সঙ্গে শেয়ার করে নাও, ম্যাডাম বললেন এবং পড়ানো শুরু করলেন। কিন্তু ইয়াসিনের মন অন্য কথাও ছিল। তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল, যেন কেউ আসতে চলেছে। ক্লাস চলছিল। ম্যাডাম বোর্ডে প্রশ্ন লিখছিলেন। তো বাচ্চারা, এভাবে আমরা শতকরা হিসাব করি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। একজন চাপরাশি ভেতরে এলো। ম্যাডাম, প্রিন্সিপাল স্যার ইয়াসিনকে এখনই অফিসে পাঠাতে বলেছেন। ম্যাডাম অবাক হলেন। এখন ক্লাসের মাঝখানে? হ্যাঁ ম্যাডাম, কিছু জরুরি কথা আছে। ইয়াসিনের মুখ আরও সাদা হয়ে গেল। তার মনে হল যেন মাটি পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। ইয়াসিন, যাও, দেখি কি ব্যাপার, ম্যাডাম বললেন। ইয়াসিন ধীরে ধীরে উঠল। তার পা কাঁপছিল। সে দরজা পর্যন্ত গেল এবং থেমে গেল। ম্যাডাম, সে পিছনে ফিরে তাকালো। কি ব্যাপার ইয়াসিন? ম্যাডাম, যদি কিছু হয়ে যায় তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন, তাই না? ম্যাডাম হতবাক হয়ে গেলেন। ইয়াসিন, তুমি কি ধরনের কথা বলছো? যাও, দেরি হচ্ছে। ইয়াসিন চলে গেল। কিন্তু ম্যাডামের মনে সন্দেহের ঘণ্টা বাজতে শুরু করল। ইয়াসিন সকাল থেকে কিছুটা অদ্ভুত আচরণ করছিল। ১৫ মিনিট পরে দরজা আবার খুলল। এবার প্রিন্সিপাল স্যার নিজে এসেছিলেন। তার সঙ্গে ইয়াসিনও ছিল। কিন্তু ইয়াসিন কাঁদছিল। তার চোখ ফোলা ছিল। ফাতিমা ম্যাডাম, আমি কি ইয়াসিনের ব্যাগটা দেখতে পারি? প্রিন্সিপাল স্যারের মুখ গম্ভীর ছিল। ম্যাডাম ইয়াসিনের দিকে তাকালেন। ইয়াসিনের অবস্থা দেখে তিনি আরও চিন্তিত হলেন। জি স্যার, কিন্তু ব্যাপারটা কি? আগে ব্যাগ দেখান। ইয়াসিন হিচকিয়ে তার ব্যাগ এগিয়ে দিল। প্রিন্সিপাল স্যার ব্যাগ খুললেন এবং ভেতরে হাত ঢোকালেন। প্রথমে কিছু সাধারণ জিনিস বের হল, কিন্তু তারপর তিনি আরও কিছু খুঁজলেন। হঠাৎ তার মুখের ভাব বদলে গেল। এটা কি ইয়াসিন? প্রিন্সিপাল স্যার ব্যাগের একটা লুকানো পকেট থেকে কিছু বের করলেন। একটা ছোট প্লাস্টিকের প্যাকেট, সাদা পাউডারে ভরা। ম্যাডামের হৃদয় থেমে গেল। এটা এটা কি? ম্যাডামের কণ্ঠ কাঁপছিল। প্রিন্সিপাল স্যার প্যাকেটটি হাওয়ায় ঝাঁকালেন। ফাতেমা ম্যাডাম, এটা সেটাই যা আপনি ভাবছেন। ম্যাডামের মুখ একদম সাদা হয়ে গেল, যেন তার শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেছে। না না, এটা হতে পারে না। ইয়াসিন, তুমি? ইয়াসিন ফুপিয়ে কাঁদতে লাগল। ম্যাডাম, আমি জানতাম না এটা কি,
কেউ আমার ব্যাগে রেখে দিয়েছে। ইয়াসিন, সত্যি বলো, এটা তোমার কাছে কিভাবে এলো? প্রিন্সিপাল স্যারের রাগ বাড়ছিল। স্যার, আমি জানি না, আমি এটা প্রথমবার দেখছি। কিন্তু প্রিন্সিপাল স্যারের বিশ্বাস হচ্ছিল না। ইয়াসিন, পুলিশকে খবর দিতে হবে, এটা কোনো ছোট ব্যাপার নয়। পুলিশ শব্দটা শুনতেই ইয়াসিনের শ্বাস আটকে গেল। ম্যাডামও শকের মধ্যে ছিলেন। স্যার, আরেকবার জিজ্ঞাসা করুন, বাচ্চা তো হয়তো ভয় পাচ্ছে। প্রিন্সিপাল স্যার ইয়াসিনকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। ইয়াসিন, শেষবার জিজ্ঞাসা করছি, এটা সত্যিই তোমার নয়? না স্যার, একদম নয়, ইয়াসিন কাঁদতে কাঁদতে বলল। তাহলে তোমার ব্যাগে এলো কিভাবে? আমি জানি না স্যার। ঠিক আছে, তাহলে আমাদের তদন্ত করতে হবে। প্রিন্সিপাল স্যার ফোন তুললেন। হ্যালো, পুলিশ স্টেশন, এখান থেকে আল হিকমা ইসলামিক স্কুল বলছি। ম্যাডামের হৃদয় দ্রুত ধড়কছিল। ইয়াসিন একজন ভালো ছেলে ছিল, পড়াশোনায় ঠিকঠাক ছিল, কখনো কোনো অভিযোগ আসেনি। তাহলে হঠাৎ এসব কিভাবে ঘটল? ইয়াসিন, ম্যাডাম ধীরে বললেন, সত্যি বলো বেটা, ভয় পাওয়ার কিছু নেই। যদি তুমি ভুল করে থাকো, আমরা সামলে নেব। ইয়াসিন তার দিকে তাকালো। তার চোখে ভয় আর অসহায়তা ছিল। ম্যাডাম, আমি সত্যি বলছি, এটা আমার নয়। তাহলে কার? তোমার ব্যাগে কিভাবে এলো? ম্যাডাম, যদি আমি সত্যি বলি তাহলেও হয়তো আপনারা বিশ্বাস করবেন না। প্রিন্সিপাল স্যার ফোন রেখে দিলেন। পুলিশ 10 মিনিটের মধ্যে চলে আসবে, ততক্ষণ ইয়াসিনকে এখানে রাখছি। ম্যাডাম ইয়াসিনের কাঁধে হাত রাখলেন। ইয়াসিন বেটা, যা সত্যি তা বলে দাও, লুকিয়ে কিছু হবে না। ইয়াসিন গভীরভাবে শ্বাস নিল। তার সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। ম্যাডাম, এটা এটা ওমরের। ওমরের? কোন ওমর? ওমর হাসান, আমাদের ক্লাসের ওমর হাসান। কিন্তু সে তো কাল থেকে স্কুলে আসেনি। প্রিন্সিপাল স্যার অবাক হলেন। ইয়াসিন মাথা নিচু করল। স্যার, ওমর কাল আমাকে বলেছিল যে তার ব্যাগ আমি নিয়ে আসি। সে তার জিনিসপত্র আমার ব্যাগে রেখে দিয়েছিল। কেন? সে নিজে কেন আসেনি? স্যার, সে বলেছিল তার শরীর খারাপ। ম্যাডাম আর প্রিন্সিপাল স্যারের কিছুই বোধগম্য হচ্ছিল না। কিন্তু ইয়াসিন, তুমি কি জানতে যে এতে এই জিনিস আছে? না ম্যাডাম, একদম না। যদি জানতাম তাহলে কখনো আনতাম না। তখনই স্কুলের গেটে পুলিশের গাড়ির আওয়াজ এলো। পুলিশের গাড়ি স্কুলের গেটে থামল। ইন্সপেক্টর আব্দুল মালেক এবং দুজন কনস্টেবল ভেতরে এলেন। ইন্সপেক্টরের মুখ কঠোর ছিল। তিনি এমন অনেক কেস দেখেছেন। কোথায় সেই ছেলেটি? ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন। প্রিন্সিপাল স্যার ইয়াসিনের দিকে ইশারা করলেন। ইয়াসিন তখনও কাঁদছিল, তার হেঁচকি থামছিল না। এর কাছ থেকে এটা পাওয়া গেছে। ইন্সপেক্টর সাদা পাউডারের প্যাকেটটা দেখলেন। জি হ্যাঁ, এর স্কুল ব্যাগ থেকে বেরিয়েছে। ইন্সপেক্টর প্যাকেটটি মনোযোগ দিয়ে দেখলেন। তারপর ইয়াসিনের দিকে ফিরলেন। বেটা, তোমার নাম কি? ইয়াসিন, ইয়াসিন আহমেদ। বয়স? 12 বছর। এই জিনিসটা কি তোমার? না আঙ্কেল, এটা আমার নয়। ইন্সপেক্টর চশমা খুললেন। ইয়াসিন, আমি তোমাকে একটা কথা বলি, মিথ্যে বলা পাপ। আর যদি তুমি সত্যি না বলো তাহলে তোমাকে থানায় নিয়ে যেতে হবে। ইয়াসিনের শ্বাস আটকে গেল। আঙ্কেল, আমি সত্যি বলছি, এটা ওমরের। সে আমাকে বলেছিল তার জিনিস নিয়ে আসতে। ওমরকে? প্রিন্সিপাল স্যার উত্তর দিলেন। স্যার, ওমর হাসান আমাদের স্কুলের ছাত্র, কাল থেকে অনুপস্থিত। ওমর হাসান? ইন্সপেক্টর তার ডায়েরিতে নাম লিখলেন। এর ঠিকানা কি? স্যার, আমাদের কাছে রেকর্ড আছে, আমি বের করছি। প্রিন্সিপাল স্যার ফাইল আনতে গেলেন। ইন্সপেক্টর আবার ইয়াসিনের দিকে তাকালেন। ইয়াসিন, তুমি আর ওমর কি বন্ধু? হ্যাঁ আঙ্কেল, আমরা ভালো বন্ধু। ওমর কি তোমাকে বলেছিল এতে কি আছে? না আঙ্কেল, সে শুধু বলেছিল এটা কিছু জরুরি জিনিস। জরুরি জিনিস? ইন্সপেক্টরের কান খাড়া হল। হ্যাঁ, সে বলেছিল এটা কোনো জরুরি কাজের জন্য। কি কাজ? আমি জানি না আঙ্কেল। প্রিন্সিপাল স্যার ফাইল নিয়ে ফিরলেন। স্যার, ওমর হাসানের ঠিকানা সেক্টর 15, নূরপুর। আর একটা কথা, তার বাবার মৃত্যু গত মাসে হয়েছে। ইন্সপেক্টর অবাক হলেন। বাবার মৃত্যু? জি হ্যাঁ, হার্ট অ্যাটাকের কারণে। তারপর থেকে ওমরের আচরণ অনেকটা বদলে গিয়েছিল। ফাতিমা ম্যাডামের মনে এখন কিছু বিষয় পরিষ্কার হতে শুরু করল। স্যার, গত সপ্তাহে ওমর আমাকে জিজ্ঞাসা করেছিল পয়সা কামানোর কোনো উপায় আছে কিনা। আমি বলেছিলাম এখন পড়াশোনায় মন দাও। পয়সা কামানোর উপায়? ইন্সপেক্টরের সন্দেহ বাড়তে লাগল। ইয়াসিন, ওমর কি কখনো তোমার সঙ্গে পয়সার কথা বলেছিল? হ্যাঁ আঙ্কেল, সে বলতো তার মা খুব অস্থির থাকেন। বাবার মৃত্যুর পর বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ইন্সপেক্টর তার কনস্টেবলকে ইশারা করলেন। ওমরের বাড়ি গিয়ে খোঁজ নাও। জি স্যার। কনস্টেবল চলে গেল। এবার ইন্সপেক্টর আবার ইয়াসিনকে ঘিরলেন। ইয়াসিন, আর একটা কথা,
ওমর তোমার সঙ্গে কোথায় দেখা করত? আঙ্কেল, কখনো স্কুলে, কখনো পার্কে। কোন পার্ক? সেক্টর 12-র পার্ক। সেখানে কখনো কোনো অচেনা লোকের সঙ্গে দেখা হয়েছিল? ইয়াসিনের মুখ হঠাৎ আতঙ্কে ভরে গেল। অচেনা? হ্যাঁ, কেউ বড় মানুষ, যে ওমরের সঙ্গে কথা বলতো। ইয়াসিন ইতস্তত করে তাকালো, যেন কিছু লুকাচ্ছে। ইয়াসিন, সত্যি বলো, ফাতিমা ম্যাডাম স্নেহের সঙ্গে বললেন। আঙ্কেল, ইয়াসিনের কণ্ঠ ক্ষীণ হয়ে গেল। একদিন পার্কে একজন আঙ্কেল এসেছিলেন, তিনি ওমরের সঙ্গে কথা বলছিলেন। তিনি দেখতে কেমন ছিলেন? লম্বা ছিলেন, দাড়ি ছিল আর কালো পোশাক পরা ছিল। তিনি কি বলছিলেন? আমি দূরে ছিলাম, তাই শুনতে পাইনি, কিন্তু ওমরের মুখে খুশি ছিল। খুশি? হ্যাঁ, যেন তাকে কোনো ভালো খবর দেওয়া হয়েছে। ইন্সপেক্টরের মনে বিষয়গুলো পরিষ্কার হতে শুরু করল। কেউ ওমরকে এই ব্যবসায় জড়িয়ে ফেলেছিল। ইয়াসিন, তারপর ওমরের আচরণ কেমন ছিল? আঙ্কেল, সে খুশি থাকত, বলতো যে শীঘ্রই তার মায়ের সব সমস্যা দূর হয়ে যাবে। আরও বলতো তাকে একটা ভালো কাজ মিলেছে। কাজ? 12 বছরের ছেলেকে? হ্যাঁ আঙ্কেল, সে বলতো শুধু কিছু প্যাকেট এদিক ওদিক পৌঁছে দিতে হবে। বিঙ্গো! ইন্সপেক্টরের মনে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। ওমরকে মাদক পাচারের জন্য ব্যবহার করা হচ্ছিল। তখনই ইন্সপেক্টরের ফোন বেজে উঠল। হ্যালো স্যার, ওমরের বাড়ি থেকে কথা বলেছি। তার মা খুব অস্থির, বলছেন ওমর কাল থেকে বাড়ি ফেরেনি। কি? ইন্সপেক্টরের হুঁশ উড়ে গেল। হ্যাঁ স্যার, আর একটা কথা, বাড়ির বাইরে কিছু সন্দেহজনক লোক দেখা গেছে। তৎক্ষণাৎ সেখানে গিয়ে তার মাকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও। ইন্সপেক্টর ফোন রেখে দিলেন। এখন ব্যাপারটা গুরুতর হয়ে গেল। একটা বাচ্চা নিখোঁজ ছিল। ইয়াসিন, ইন্সপেক্টরের স্বর বদলে গেল। তুমি কি কালের পর ওমরের সঙ্গে কথা বলেছ? না আঙ্কেল, কাল সন্ধ্যায় দেখা হয়েছিল। তখন সে তার জিনিস দিয়েছিল। সে কেমন লাগছিল? ভয় পাচ্ছিল। ইয়াসিন থেমে গেল। ভয় পাচ্ছিল? কেন? সে বলছিল কিছু লোক তার পিছু নিয়েছে। কোন লোক? আমি জানি না, কিন্তু সে খুব অস্থির ছিল। ইন্সপেক্টর তৎক্ষণাৎ তার টিমকে ফোন করলেন। সব ইউনিটকে সতর্ক করো, একজন 12 বছরের ছেলে নিখোঁজ, নাম ওমর হাসান। প্রিন্সিপাল স্যার আর ফাতিমা ম্যাডাম হতবাক ছিলেন। স্যার, ওমরের কি কিছু হয়ে গেছে? আশা করি না। ইন্সপেক্টর ইয়াসিনের দিকে তাকালেন। ইয়াসিন, শেষ প্রশ্ন। ওমর কি বলেছিল? এই প্যাকেট কোথায় পৌঁছে দিতে হবে? ইয়াসিন ভাবল। আঙ্কেল, সে শুধু বলেছিল স্কুলে কাউকে দিতে হবে। স্কুলে কাকে? আমি জানি না। ইন্সপেক্টরের মাথা দ্রুত কাজ করছিল। স্কুলে কেউ ছিল যে এই নোংরা ব্যবসায় জড়িত ছিল। প্রিন্সিপাল স্যার, আমার আপনার সব স্টাফের লিস্ট চাই। সবার? জি হ্যাঁ, শিক্ষক থেকে চাপরাশি পর্যন্ত। তখনই দরজা খুলল। সেই চাপরাশি এলো যে ইয়াসিনকে ডাকতে এসেছিল। স্যার, বাইরে কিছু লোক এসেছে, বলছে ইয়াসিনের বাবা মা। ইন্সপেক্টর চাপরাশির দিকে তাকালেন। কিছু একটা অদ্ভুত লাগল। তোমার নাম কি? ইউসুফ স্যার। কতদিন ধরে এখানে কাজ করছো? 5 বছর ধরে স্যার। ইন্সপেক্টর ইয়াসিনের দিকে তাকালেন। ইয়াসিন, এই আঙ্কেলকে তুমি চেনো? হ্যাঁ আঙ্কেল, ইউসুফ আঙ্কেল, তিনি ভালো। ইয়াসিন ইউসুফের দিকে তাকালো। হঠাৎ তার চোখে ভয় দেখা গেল। ইয়াসিন, কি ব্যাপার? ইউসুফের মুখ হঠাৎ কঠোর হয়ে গেল। ইয়াসিনের চোখের ভয় ইন্সপেক্টর আব্দুলের কাছ থেকে লুকায়নি। ইয়াসিন, ইউসুফ আঙ্কেলকে দেখে তুমি ভয় পেলে কেন? ইন্সপেক্টর ধীরে জিজ্ঞাসা করলেন। ইউসুফের মুখ তৎক্ষণাৎ বদলে গেল। স্যার, ছেলেটা অস্থির তাই। আমি তোমাকে জিজ্ঞাসা করিনি। ইন্সপেক্টরের স্বর কঠোর হল। ইয়াসিন হিচকিয়ে বলল, আঙ্কেল, আমি ইউসুফ আঙ্কেলকে পার্কে দেখেছিলাম। কোন পার্কে? যেখানে ওমর সেই অচেনা লোকের সঙ্গে দেখা করেছিল। বোমা ফাটল। ইন্সপেক্টর তৎক্ষণাৎ তার কনস্টেবলকে ইশারা করলেন। দরজা বন্ধ করে দেওয়া হল। ইউসুফের মুখ ঘামে ভিজে গেল। স্যার, এই ছেলে ভুল বলছে। ইউসুফ, তুমি পার্কে কি করছিলে? স্যার, আমি ওখানেই থাকি, কাছাকাছি, ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে? ইন্সপেক্টর ইউসুফকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। ইয়াসিন, আর কিছু মনে আছে? হ্যাঁ আঙ্কেল, ইউসুফ আঙ্কেল ওমরকে কিছু দিয়েছিলেন। কি দিয়েছিলেন? একটা ছোট ব্যাগ আর কিছু টাকা। ইউসুফের রাগ ফেটে পড়ল। এটা মিথ্যে বলছে, আমি একজন সৎ মানুষ। সৎ? ইন্সপেক্টর ব্যঙ্গ করে বললেন। তাহলে ঘাবড়াচ্ছ কেন? আমি ঘাবড়াচ্ছি না, আমি। ইউসুফ থেমে গেল। তাকে বুঝতে পারল সে ফেসে গেছে। প্রিন্সিপাল স্যার আর ফাতিমা ম্যাডাম অবাক হয়ে দেখছিলেন। ইউসুফ, এসব কি? প্রিন্সিপাল স্যার জিজ্ঞাসা করলেন। ইউসুফ গভীরভাবে শ্বাস নিল। তার আর কোনো পথ ছিল না। স্যার, আমি সত্যি বলছি। হ্যাঁ বলো, ইন্সপেক্টর বললেন। স্যার, আমার মেয়ের বিয়ে আছে পরের মাসে, টাকার খুব দরকার ছিল। তাই তুমি বাচ্চাদের এই নোংরা ব্যবসায় জড়িয়ে ফেললে? স্যার, শুধু ওমরকে, সে নিজেই রাজি হয়েছিল, তার মায়ের অবস্থা খুব খারাপ। ওমর কোথায়? ইন্সপেক্টরের রাগ বাড়ছিল। স্যার, সে
ইউসুফ থেমে গেল। সে কোথায় ইউসুফ? স্যার, সে ভয় পেয়ে গিয়েছিল, কাল রাতে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কোথায়? আমি জানি না স্যার, সে বলেছিল সে এই ব্যবসা করবে না। ইন্সপেক্টর ফোন বের করলেন। হ্যালো, সব চেকপোস্টে সতর্ক করো, ওমর হাসানকে খুঁজে বের করতে হবে। তখনই দরজা খুলল। একজন কনস্টেবল দৌড়ে এলো। স্যার, ওমর পাওয়া গেছে। কোথায়? রেলওয়ে স্টেশনে, প্ল্যাটফর্ম নম্বর 3-এ লুকিয়েছিল। সে ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ভয় পেয়েছে কিন্তু ঠিক আছে। ইন্সপেক্টর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাকে নিয়ে এসো। এখন ইউসুফ পুরোপুরি ধরা পড়ে গিয়েছিল। ইউসুফ, তোমার সঙ্গে আর কে ছিল? স্যার, ইকবাল ভাই। ইকবাল ভাই কে? সে সে পার্কের কাছে একটা গ্যারেজ চালায়, সেই এই ব্যবসার মাথা। তার পুরো নাম? ইকবাল হোসেন, বয়স প্রায় ৩৫ বছর। ইন্সপেক্টর তৎক্ষণাৎ তার টিমকে পাঠালেন। ইকবাল হোসেনকে গ্রেফতার করো। ফাতিমা ম্যাডাম তখনও শকের মধ্যে ছিলেন। ইউসুফ, তুমি এটা কি করলে? বাচ্চাদের জীবন নষ্ট করে দিলে। ইউসুফের চোখে পানি এসে গেল। ম্যাডাম, আমাকে মাফ করুন, আমি বাধ্য হয়েছিলাম। বাধ্যতা মানে এই নয় যে তুমি বাচ্চাদের ধ্বংস করবে। প্রিন্সিপাল স্যারের রাগ সপ্তমে চড়েছিল। 15 মিনিট পরে ওমরকে নিয়ে এলো। সে ভীষণ ভয় পেয়েছিল। তার পোশাক নোংরা ছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। ওমর? ইয়াসিন তার সঙ্গে জড়িয়ে ধরল। তুই ঠিক আছিস তো? ওমর কাঁদতে লাগল। ইয়াসিন, আমাকে মাফ করে দে ভাই, আমি তোকেও ফাঁসিয়ে দিয়েছি। পাগল, আমরা তো বন্ধু। ইন্সপেক্টর ওমরকে স্নেহ করে বসালেন। ওমর, ভয় পাওয়ার কিছু নেই, সব সত্যি বলে দাও। ওমর হিচকিয়ে পুরো গল্প বলল। আঙ্কেল, বাবার মৃত্যুর পর বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মা প্রতিদিন কাঁদতেন। আমি ভেবেছিলাম কিছু টাকা কামাই যদি করতে পারি তাহলে মা খুশি হবেন। তারপর ইউসুফ আঙ্কেল আমাকে বললেন যে একটা সহজ কাজ আছে, শুধু কিছু প্যাকেট এদিক ওদিক পৌঁছে দিতে হবে। তুমি হ্যাঁ করে দিলে? হ্যাঁ আঙ্কেল, কিন্তু আমি জানতাম না এটা ভুল কাজ। তারপর কি হলো? ইকবাল ভাই আমাকে কিছু প্যাকেট দিয়েছিলেন, বললেন স্কুলে কাউকে দিতে হবে। কাকে? একজন আন্টির কাছে। কিন্তু যখন আমি সেই প্যাকেটগুলো দেখলাম তখন বুঝলাম এটা ভুল। তাই তুমি পালিয়ে গেলে? হ্যাঁ আঙ্কেল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমি ইয়াসিনকে বলেছিলাম আমার জিনিস নিয়ে আসতে। ইন্সপেক্টর বুঝলেন। ওমর, তুমি খুব ভালো কাজ করেছ, ভুল কাজ ছেড়ে দিয়েছ। কিন্তু আঙ্কেল, এখন আমার মায়ের কি হবে? ইন্সপেক্টর প্রিন্সিপাল স্যারের দিকে তাকালেন। স্যার, স্কুলের তরফ থেকে কি কোনো সাহায্য করা যায়? প্রিন্সিপাল স্যারের হৃদয় ভরে এলো। হ্যাঁ, আমরা ওমরের ফি মাফ করব এবং তার মাকে স্কুলে কাজ দেব। ওমরের চোখে খুশির অশ্রু এলো। সত্যি আঙ্কেল? একদম। ফাতিমা ম্যাডামও ওমরকে জড়িয়ে ধরলেন। ব্যাটা, কখনো ভুল পথে যেও না, সব সময় তোমার শিক্ষকদের সঙ্গে কথা বলো। তখনই কনস্টেবলের ফোন এলো। স্যার, ইকবাল হোসেন গ্রেফতার হয়েছে, আর একটা পুরো গ্যাং ধরা পড়েছে। সাবাস! ইন্সপেক্টর খুশি হলেন। ইউসুফের হাতে হাতকড়া পরানো হলো। ইউসুফ, তোমাকে একটা কথা বলি, তুমি যদি আগেই বলে দিতে তাহলে এত ক্ষতি হতো না। স্যার, আমাকে মাফ করুন। আদালত সিদ্ধান্ত নেবে। যখন সবকিছু শান্ত হল, প্রিন্সিপাল স্যার একটা ঘোষণা করলেন। সব বাচ্চারা, আজ যা ঘটল তা থেকে একটা শিক্ষা পাওয়া যায়। কখনো ভুল কাজের জন্য হ্যাঁ বলো না, আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার শিক্ষক বা মা বাবার সঙ্গে কথা বলো। ওমর আর ইয়াসিন এখন বন্ধুর মতো বসেছিল। ভাই ইয়াসিন, তুই সত্যিই আমার খুব ভালো বন্ধু। আরে পাগল, বন্ধুত্বের মানে তো এটাই যে বিপদে পাশে দাঁড়ানো। ইন্সপেক্টর দুজন বাচ্চাকে আশীর্বাদ করলেন। তোমরা দুজনেই খুব সাহসী। ওমর, তুমি ভুল সংশোধন করার চেষ্টা করেছ, আর ইয়াসিন, তুমি সত্যের পাশে দাঁড়িয়েছ। ফাতিমা ম্যাডামের চোখে পানি এসে গেল। আজ তিনি উপলব্ধি করলেন যে শিক্ষক হওয়া শুধু পড়ানো নয়, বাচ্চাদের জীবন গড়ে তোলাও। ওমরের মা যখন সব জানলেন, তিনি কাঁদতে কাঁদতে স্কুলে এলেন। ম্যাডাম, আমার ছেলেকে মাফ করুন, সে ভুলের মধ্যে পড়ে গিয়েছিল। আন্টি, ওমর কোনো ভুল করেনি, সে তো সঠিক পথ বেছে নিয়েছে। প্রিন্সিপাল স্যার বোঝালেন। সেই দিনের পর স্কুলে অনেক পরিবর্তন হলো। নিরাপত্তা বাড়ানো হলো, বাচ্চাদের সঙ্গে কাউন্সেলিং সেশন শুরু হলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন বাচ্চারা তাদের সমস্যা শিক্ষকদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছে। ওমরের মাকে স্কুলে লাইব্রেরিয়ানের কাজ দেওয়া হলো। ওমর এখন আগের চেয়েও বেশি পরিশ্রম করে পড়াশোনা করতে লাগল। ইয়াসিন আর ওমরের বন্ধুত্ব আরও মজবুত হল। 1 মাস পর যখন ইন্সপেক্টর আব্দুল স্কুলে এলেন, তখন তিনি দেখলেন দুজন বাচ্চাই খুশি এবং সুস্থ। কেমন আছো ইয়াসিন আর ওমর? খুব ভালো আঙ্কেল, আর আপনার ধন্যবাদ। কিসের ধন্যবাদ? আঙ্কেল, আপনি আমাদের শিখিয়েছেন যে সত্যের পাশে দাঁড়াতে হবে, যত কঠিনই হোক। ইন্সপেক্টর মুচকি হাসলেন। এটাই তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ফাতিমা ম্যাডাম বললেন, স্যার, সেই দিনের পর আমাদের স্কুলে অনেক পরিবর্তন এসেছে, বাচ্চারা এখন বেশি খোলাখুলি কথা বলে। খুব ভালো কথা।
সেই স্কুল ব্যাগ যেখান থেকে এসব শুরু হয়েছিল তা এখন ইয়াসিনের কাছে ছিল, কিন্তু এখন তাতে শুধু বই আর খাতা ছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 বন্ধুর ভালোবাসা আর ভরসা। শিক্ষা, জীবনে যত কঠিন পরিস্থিতিই আসুক, কখনো ভুল পথে যেও না। সত্যের পাশে দাঁড়ানো কঠিন হয়, কিন্তু শেষ পর্যন্ত এই সত্যই আমাদের রক্ষা করে, আর সত্যিকারের বন্ধুরা সব সময় বিপদে পাশে দাঁড়ায়। বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেল স্টোরি ভাইব এক্সপ্লেন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।